অভিনন্দন জানাই অনর্গল পত্রিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাছাড়া মহামারী অতিমারীর করাল গ্রাস রয়েছে, সেই দুটি উপেক্ষা করে আপনারা সমবেত রয়েছে। আমরা সত্যিই ধন্য। তাই একেবারেই অপেক্ষা না করে প্রথমে মঞ্চে ডেকে নিই আমাদের বিশিষ্ট অতিথি। আজ এই অনুষ্ঠান আমরা এরপর ডেকে নিচ্ছি আজকের প্রধান অতিথি ডক্টর আশিস ব্যানার্জি। চন্দনের তিলক দিয়ে আমরা বরণ করে নেব আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে। শেষ অনর্গল সন্ধ্যা যখন হয়েছিল তখন পৃথিবী একদম সেলিব্রিটি, যেহেতু যাকে নিয়ে উদযাপন করা যায় তিনি যদি সেলিব্রিটি হন তাহলে এরা সত্যিই আমাদের সেলিব্রিটি। সবাই একটা হাততালি দিই। বরণ করা হচ্ছে শ্যামলগড় সাহায্যে। চিত্রা সাহা, সুকন্যা চ্যাটার্জি এবং সুমনা দে। আমি অনুরোধ করব আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো, আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলো, রশ্মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, আগুন সারা রাত ফোটাক তারা নব নব, আধারে সারা রাত ফোটাক তারা নব নব, দেখবে আলো ব্যথা মন উঠবে চলে ঊর্ধ্ববানে, ব্যথা মন উঠবে চলে ঊর্ধ্ববানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন। আবরণ উন্মোচনের দিকে আমরা এগোবো। আমি ডেকে নেব আমাদের প্রকাশক সমরেশ রায়কে। আমাদের প্রকাশক সমরেশ রায় কিছু কথা বলবেন আপনাদের সামনে। অনর্গলের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে কম বেশি ৭.৫ বছর আগে। বাংলার ১৪২১ সন ২০১৪ পয়লা বৈশাখ দিনটি ছিল প্রথম আত্মপ্রকাশের দিন, আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন। সত্যি বাগান অবশ্য তার আগে থেকে শুরু হচ্ছিল কয়েকজন নবীন কবি লেখকদের হাত ধরে, অমর্ত্য, শোষবন, সুমন, আরো অনেকে ছিল। তারপরে একটু একটু করে বাড়ছিলাম আমরা। একটা গাছ যেমন বাড়ে, গাছ বাড়তে বাড়তে আমরা খেয়াল করি গাছের মগডালটা যেমন গাছের মাটি থেকে শেকড় থেকে দূরে সরে যায়, কিছু নতুন পাতাও যেমন আসে, কিছু পাতা ঝরেও যায়। এটা এই ক্রমশ প্রসারমান বিশ্বের একটা অলঙ্ঘনীয়, মেনে নিতেই হয়। আমরা প্রত্যক্ষ করেছি এরকম দূরে সরে যাওয়া, কিছু পাতা ঝরে যাওয়া, নতুন পাতাও এসেছে। যে পাতাটা ঝরে গেছে তারা যতদিন গাছে ছিল ততদিন গাছকে পুষ্টি যোগান দিয়েছে, ফলে তাদেরকে যে কৃতজ্ঞ আমরা। এখন আত্মপরিচয় বা অস্তিত্বের একটা ভূগোল থাকে, আমরা সবাই জানি এবং মানি। অনর্গলের একটা ভূগোল আছে। এই দুর্যোগে ক্রমাগত
অনেকেই ফোন করছিলেন যে কি করে অনুষ্ঠান হবে সেই কথার জন্য। তো সেসব কথার মধ্যে যাবো না, আমরা দেরিতে এসেছি। আমি চট করে খুব দরকারি কথাগুলো একটু বলে নেব। প্রথম হচ্ছে যে আজকে অনুষ্ঠানটা আমরা কেন করলাম, কারণ পত্রিকা তো হয়েইছে, তারপরেও অনুষ্ঠানটা কেন একটুখানি টুক করে বলে নিই যে এইবারের গুহা মানব সংখ্যাতে কি কি আছে, শুধুমাত্র গুহা মানবের অংশতে। আসলে সংখ্যা যখন করতে গেছিলাম তখন একদম সমুদ্রের ধার থেকে সমুদ্র দেখেছিলাম, কিন্তু যত কাজটা এগোতে লাগলো তত মনে হলো যে অতল গভীরে পৌঁছানোর ক্ষমতা আমাদের নেই। এবং কৃষির সমসাময়িক মানুষজন যারা তার সম্পর্কে বলতে পারে সেই মানুষদেরকে খুঁজে পেতে অনেক সময় লাগলো। তো যাই হোক, এখানে এই সংখ্যাতে শুরুর থেকে ছাত্রী নীলাকর যিনি লিখেছেন অধীরচন্দ্র সাহা, তিনি অসুস্থ বলে আসতে পারেননি সত্যজিৎ ধর যিনি গায়িকা নীলাকর লিখেছেন। এবং এই অনুপস্থিতি প্রমাণ করছে যে আমাদের এই কাজটা করতে দেরি হয়ে গেছে, আরো আগে করা দরকার ছিল। উপস্থিত হতে পারেননি বাচিক শিল্পী লিখেছেন সুব্রত রায়। সুব্রতদা দীর্ঘদিন অসুস্থ, তাই তাকেও আমরা পেলাম না। কবি নীলাকর নিয়ে লিখেছে মানব, গল্পকার নীলাকর নিয়ে লিখেছে সঞ্জয় এবং অনিতা, নাট্যকর্মী নীলাকর নিয়ে শুধু নয়, একজন নীলাকরের অভিনেত্রী হয়ে ওঠা, একটা নাটক পরিবার থেকে কি উত্তরসূরি নিয়ে উনি এসেছেন সেইটা লিখেছেন কৃষ্ণাদি। কৃষ্ণাদি মানে আমরা কি বলে কৃতজ্ঞতা জানাবো কৃষ্ণাদিকে জানি না, কারণ গত দুদিন আগেই কৃষ্ণাদির ওপর একটা বড় ঝড় পেয়ে গেছে, তারপরেও কৃষ্ণাদি উপস্থিত হয়েছে, মানে কৃতজ্ঞ আমরা কৃষ্ণাদি। আর সম্পাদিকা নীলাকর এবং মানুষ নীলাকর নিয়ে লিখতে বলেছিলাম শ্যামলাকে, শ্যামল বরণ সাহা। অনেকটা সময় পার করে শ্যামলা যখন লেখা দিলেন, সেই লেখা পড়তে পড়তে শ্যামলার সামনে লেখা পড়তে পড়তে আমার গলা ধরে আসছিল। সেই সময়ে নীলাকরের সম্পাদিকা নীলাকরের যে অংশগুলো ছিল সেই সবটুকু শ্যামলদা তুলে ধরেছেন। আর যেটা জানানোর দরকার ছিল যে পরের জেনারেশন যেন নীলাকরকে জানতে, আজকে এখানে যারা বসে আছেন তারা কেউ পারবেন না, হয়তো অনেকেই পারবেন না এই কথা রাখতে, সেজন্য অনুষ্ঠান করতে হলো। মনে হলো যে আজকে আমরা সবাই মিলে একজন আরেকজনের হাত ধরে এই বটবৃক্ষের জন্য আরেকটু দীর্ঘায়ু কামনা করবো। বলবো আরেকটু সময় আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আপনারা এসেছেন, ভীষণ ভালো লাগছে পত্রিকা প্রকাশে। এবং আমাদের সঙ্গে শ্যামাদা আছেন এবং ডক্টর আশিস ব্যানার্জি আছেন, তাদের দুজনকে আমাদের বইগুলো নিয়ে এসেছে। প্রতীক্ষার অবসান হচ্ছে, প্রতীক্ষা আমাদেরও, প্রতীক্ষা আরো অনেকের, প্রতীক্ষা আমাদের নিয়মিত পাঠকদের, হয়তো যারা পাঠক নন এখনো পর্যন্ত তাদের ভবিষ্যৎ পাঠকের। বলবো না শুধু অনর্গলের টানে, কৃষির এই মিরাকেলের জন্য উনি এসেছেন। আমরা ডক্টর আশিস ব্যানার্জি, আমি জেঠুই বলি, আমার জেঠুর বন্ধু, বয়স হলো, আমার জন্ম বা কর্ম এই বর্ধমানে। আমার শিক্ষালয় বর্ধমান টাউন স্কুল, আমার কলেজ বর্ধমান রাজ কলেজ, আর আইএসসি পাস করে আমি কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়ি। আর ইংল্যান্ডে গিয়ে আমি এমআরসিপি লন্ডন এবং এমআরসিপি এডিন পাস করে 1969 সালে
আমি বর্ধমানে ফিরি। আমি বর্ধমানে আমার পিতা, আমার মাতা গত হয়েছেন আমার ছোটবেলায়। আমার পিতা বর্ধমান আদালতে অ্যাডভোকেট। আমার পিতার জন্য আমার স্যাক্রিফাইস করতে হয়। আমি বর্ধমানেই সেটেল করি এবং আমার সহপাঠী সুধীর অধিকারী আমাকে নীলাকরের চিকিৎসার ভার দেয়। উনি ক্রনিক অ্যাজমা রোগী। বর্তমানে আসার পরে আমি সম্পূর্ণ ভার নিই নীলাকরে এবং প্রচুর ক্রাইসিস পিরিয়ড। আগে এই বলে গেল যে পূজার সময় ক্রাইসিস পিরিয়ড করে, অনেক ক্রাইসিস পিরিয়ড অতিক্রম করে আজ নীলাকর 69-79 বছর বয়সে পৌঁছেছে এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট এবং ফ্র্যাকচার ফিমার এবং অনিয়ম মানে বিভিন্ন রোগে জরাজীর্ণ। আমরা ডাক্তাররা তার উপকার করেছি যত, অপকার করেছি তত। আমার বলতে দ্বিধা নেই, আমার চিকিৎসার কুফল অন্যকে আপনাকে আজ বহন করতে হচ্ছে এবং ওনাকে প্রাণ বাঁচানোর জন্য প্রচুর স্টেরয়েড ব্যবহার করতে হয়েছে এবং তার ফলস্বরূপ উনি আজকে এই অবস্থায় এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট। আমি আজকে 89 বছর বয়সে পৌঁছে ওনাকে আজ বিশ্লেষণ করছি। আমাদের সময়ে বর্ধমানে 69 সালে 69 থেকে 95 পর্যন্ত একটা নাট্য আন্দোলন গড়ে উঠেছিল। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান এবং নাট্য দল গড়ে উঠেছিল। তার প্রতিভা, নাট্য প্রতিভা তার অন্যান্য প্রতিভাকে ম্লান করেনি এবং বরং উজ্জ্বল করেছে। আমরা ডাক্তাররা তখন নাটক করতাম। ডাক্তার সুবোধ মুখার্জির
সংস্কৃতি পরিষদ, রবীন্দ্র পরিষদ এবং নীলাকর তার হিরোইন ছিলেন। তখনকার দিনে সারাদিনে প্র্যাকটিসের ব্যস্ততায় 7:30টার মধ্যে আমরা হাজির হতাম হয় সুবোধ মুখার্জির আড্ডাখানায়, না হলে রবীন্দ্র পরিষদ আবার সংস্কৃতি পরিষদ রিহার্সালে। এবং আইএমের 7:30টার বাজার পরে আইএমএ গমগম করত। সেই যুগ আর নেই। এখন মানে সেই সংস্কৃতি রিহার্সালে কাউকে পাওয়া যায় না। সুবোধ মুখোপাধ্যায় 94 সালে গত হয়েছে, 18 জুলাই 1994। তার অবর্তমানে তার জায়গা পূরণ হয়নি। নাট্য দল অনেক আছে, কিন্তু এই সমস্ত ডাক্তারদের জড়িয়ে নাট্য দল গড়ে ওঠেনি। আমার সাহিত্য চর্চা অতি সামান্য, কিন্তু নীলাকরের গল্প এবং কবিতা আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। তিনি আমাকে কমপ্লিমেন্টারি কপি উপহার দিতেন। তার প্রতিভা বহুমুখী এবং আন্তরিকতা তিনি A⁴N আন্তরিকতা সব সময় সব জায়গায় পাওয়া যায় না, এবং মিষ্টভাষী তিনি মিষ্ট ভাষণ এবং শরৎচন্দ্র বলে গেছেন যে পুরুষদের হার্টে পৌঁছতে তাদের স্টমাক হচ্ছে ওর শর্টেস্ট রুট। তার রন্ধন শিল্প তার প্রশংসা করা যায় না, মানে প্রশংসা করার ভাষা নেই। রন্ধন শিল্প তিনি এত আয়ত্ত করেছেন, কারণ মন জয় করার জন্য যা যথেষ্ট। আমি আর কিছু বলবো না, আমার তাড়া আছে আর সময় সংক্ষেপ। আমি আজকে মতো এইখানে শেষ করছি। একটা কবিতার নাম রক্ত করবি। নদী কোন পথে যাবে নদীটা জানে। আমার একটা নদী আছে,
অল্প জল, তবু জল আছে, বালি চিকচিক জল। আমার নদীর নাম দেখেছি রক্তকরণী। ফুলের নামে নদী ফুলেরই মতো, বর্ণময়, গন্ধময়, রূপময় ঐশ্বর্য নিয়ে আমার পরিজন হয়ে ভালোবাসে। ঝগড়া করে, গান করে, গর্জনা করে, হাসে, কাঁদে এবং কাঁদায়, কাঁদি। তবু নদী একমাত্র ভালোবাসার জল আমার। ঘর করতে গেলে হাসি গল্পের সঙ্গে সঙ্গে ঝগড়াঝাটি, কান্নাকাটি তো হবেই। বাটিকুটিরাও শব্দ করে ঝগড়া করে, তবু পাত্রপূর্ণ হলে পূর্ণতায় নিঃশব্দ হয় ওরাও। আমরাও, আমি আর নদী মলদারে ভরালি ঝগড়া ভুলে যাই। বৃষ্টির দিন দিন শব্দে নদী নতুন করে সবুজ করে পায়, সবুজ করে ঘাস, সবুজ বীজে হেমন্তের সোনা দেখে, এক টুকরো স্বপ্ন দেখে মানুষের ঘরে। গরম ভাতে একটু নুন, দোলনায় দুটো নরম পায়ের দুরন্ত দাপট। আর তখনই আমি ছুটে যাই ছাদে, ভেজা কাপড় তুলতে তুলতে, বৃষ্টি পাখি মুখে, অথচ চোখের তারাই তখন আমার হেমন্তের সোনালি দুপুর। নষ্ট শস্য পড়ে থাকে শূন্য মাঠে, জংলা ঘাস ছুটতে ছুটতে, পায়ে রক্ত, পায়ে আলতা পড়ে। আমি আমার নদীর জলে গা রাখি, আমার সমস্ত শরীরে রক্তকরণী ফুটে ওঠে তখনই। নামটি পড়ে বলছি, কবিতা যে নাম দিয়েছি সে নামটি শেষে বলছি। নীলা, মূল্যবান নির্বর্ণ পাথর বিশেষ। সত্যি তিনি একটি মূল্যবান পাথর আমার আপনার সবার কাছে। বেগুন জানিব উচ্চ বিদ্যালয়ের প্রতিটি কোনায় কোনায় কান পাতলে তার হৃদস্পন্দন শুনতে পাবো। হৃদস্পন্দন শুনতে পাবো পলসা, বেগুন, আওয়াজ, শিবপুর, বাঘা, বোধপুর, হৈরগ্রাম, পার্শ্ববর্তী প্রতিটি গ্রামের কানাচে কানাচে। এলাকার যে কোনো পুকুরের ধারে কান পাতলে আজও শুনতে পাবো তারই হাতে থাকা কোনো হুইলের শব্দ। এমন এক সময় ছিল না তাকে বাদ দিয়ে গ্রামে কোনো কবাডি দল তৈরি হয়েছে, এমনকি প্রতিটি পূজা মণ্ডপের দ্বার উদ্ঘাটন হয়েছে তারই হাতের ঢাকের বাদ্যি দিয়ে। এলাকার প্রতিটি গ্রন্থাগারে তার কলের আজও আমাদের গৌরবান্বিত করে। আজও বিদ্যমান দেখি বইমেলাতে তার সশরীরের উপস্থিতি, যা আমাদের আপ্লুত করে। কলকাতার বেতার তরঙ্গের সংগ্রহশালায় কান পাতলে তার সুমধুর কণ্ঠস্বরের দ্বারা অভিনীত নাটক আমরা শুনতে পাবো। আমাদের আকর্ষণ করে বর্ধমান শহরের কেন্দ্রস্থলের ছোট্ট বাড়িটি, যার ঠিকানা আজও তিনি বিরাজমান। কালীতলা, বিসি রোড, সিএমএস স্কুল। বাড়ির ছাদে ফুলে ফলে গাছগাছালির সমারোহ মানসিক তৃপ্তি দেয়। আমাদের আকর্ষণ করে তাঁর আদরের দুটি পোষ্য মেঘ বৃষ্টির ঘন ঘন শব্দ তরঙ্গ। এখনো গতি না বদলালে বোঝাই যাবে না বারবার বিধ্বস্ত হওয়া শরীরের খবর। কর্মরত অবস্থায় কঠোর শাসনের মূর্তি যেমন দেখেছি, তেমনি দেখেছি সদা হাস্য, মাতৃস্নেহপূর্ণা রূপী। তার মনের শক্তি, সাহস, নির্ভীকতা আমাদের শক্তি যোগায়। তার সামগ্রিক জীবন বোধ, জীবন চর্চা মুমূর্ষু মানুষকে বাঁচতে শেখায়, আমাদেরকে বাঁচতে শেখায়। তিনি আজ আমাদের গর্ব, আমাদের চলার পথের পাশে। ব্যক্তিগণ্ডি ছাড়িয়ে তিনি হয়ে উঠেছেন সবার সর্বকালের দিদিমণি, নীলাদি। একমাত্র তিনি পারেন সর্বত্র বিচরণ করতে অনর্গল। নীলাদি কবিতার নাম দিয়েছে অনর্গল। আমি সকলকে ধন্যবাদ দিনে আমার বললাম। বালুরঘাট দিনাজপুর থেকে আজ আমরা এখানে যার জন্য সবাই মিলিত হয়েছি, তিনি আমাদের সবার সুপরিচিতা, কলকাতা আকাশবাণীর দীর্ঘদিনের শিল্পী, সাহিত্যের বিভিন্ন শাখায় যার অবাধ এবং সাবলীল বিচরণ, তিনি নীলাকর।
আমি তাকে চিনি আপনাদের থেকে একটু অন্যরকম ভাবে, আমার জন্মেরও আগে থেকে। তিনি আমার পরিবার, আমার আত্মীয়, আমার আপনজন। সম্পর্কের লেভেল পড়লে বলা যায় আমার ঠাকুমা। তো এবং আমার জীবনে যতটুকু যা আমি পড়েছি, পড়াশোনা করেছি সাহিত্যের দিক থেকে, তার প্রতিটি ধাপকে তিনি তার তথাকথিত অশক্ত হাতেও শক্ত মুঠিতে ধরে আমাকে পার করিয়েছেন। তা সে আমাকে কবিতা পড়তে আগ্রহী করার মধ্যেই হোক, অথবা আমার স্কুল ম্যাগাজিনে লেখাতে সাহায্য করাতেই হোক। আর শুধু সাহিত্যের কথা বলবো কেন, একদমই তা বলবো না। যখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে বারবার তার বাড়িতে এসেছি, তখন দেখেছি তার বই ভর্তি আলমারির পাশে অনর্গল সহ বিভিন্ন মাসিক এবং পাক্ষিক পত্রিকার নতুন নতুন সংখ্যা। তেমনিও তাছাড়াও পেয়েছি ব্রেকফাস্টে নিত্য নতুন পদ, আর দুপুরে ডাল তরকারিতে নতুন রকমের ফোড়ন। আর তার সাথে আমার সময় অনেকটা কেটেছে তার বইয়ের কথাবার্তা তো বলি, বর্ধমান সম্পর্কে, বর্ধমানকে নতুন করে চিনে, এবং অফকোর্স আমার নিজের পরিবারের সম্পর্কে বিভিন্ন অজানা কথা তিনি বারবার আমাকে বলেছেন। আমি সমৃদ্ধ হয়েছি। আর আর আমার ওনার বিষয়ে আমার নিজের ছোট দুটো অভিজ্ঞতা আছে, বলি। আমার বাড়িতে মোটামুটি সবাই বই পড়েন। আমিও ছোট থেকে সেই সংগ্রহ থেকে পড়তে শুরু করেছি, কিন্তু নিজের বই তেমন করে ছিল না, বাবার বই থেকে পড়তাম, মার কিছু কালেকশন ছিল। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, বর্ধমানে বই মেলা হয়েছিল, আমি শুনেছিলাম। সে বছর এখানে আসা হয়, হঠাৎ করে কি পার্সেল আসে এবং আমি দেখি এক রাশ বই আমাকে উনি পাঠিয়েছেন। মানে সেই আমার প্রথম বই পাওয়া। তো শুরুটা সেখান থেকেই হয়েছিল। আরেকটি ব্যাপার মনে পড়ে, উনি যখন আরেকটু সুস্থ ছিলেন আমাদের বাড়িতে আসতেন। আরেকটু ছোটবেলায় আমি একটু সবজি খেতাম না, ভালো লাগতো না। বাড়িতে অনেক চেষ্টা করেও আমাকে একটু খাওয়াতে পারেন। উনি আসলেন, আমার মার কাছ থেকে শুনলেন আমাকে এটা খায় না। উনি তখন নিজে হাতে আমাকে সবজিটি রান্না করে খাইয়েছিলেন। এবং তারপর থেকে 1 বছর প্রতি বছর, ওটা মৌসুমি সবজি, যতবার উঠেই চাল, কিন্তু এখনো পর্যন্ত একবারও বাদ দিই, ওটা এই চলছিল। এই তো এই আমার এটাই বলা। আর অসংখ্য ধন্যবাদ অনর্গলকে এবং উদ্যোক্তাদের এরকম একটি সন্ধ্যার আয়োজন করার জন্য। আমি খুব সৌভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি এবং আপনারা বলার কিছু বলতে দিয়েছেন আমাকে, যাই বলি না কেন। আর শেষে প্রতিবার যখন তোমার বাড়ি থেকে যাই, তোমাকে একটা কথাই বলি। আমি যখন আমার জন্মদিনে প্রণাম জানানোর জন্য তোমাকে ফোন করি, তো তোমার জন্মদিনে তোমাকে প্রণাম জানানোর জন্য যখন ফোন করি, একটা কথাই শেষে বলি, শরীরের কথা বলি না, আমি জানি তুমি শুনতে চাও না, বলবো না। বলবো যে একটা, তুমি শুনেছো কথাটা, তোমাকে আমি আনন্দে থাকতে বলি। তোমার সৃষ্টিশীলতার যে ধারা, সেটা যেন কখনো বন্ধ না হয়, তুমি আনন্দে থেকো। আর ব্যাপারটা একটু গঙ্গা জলে গঙ্গা পূজার মতো হয়ে যাচ্ছে, তবু করি। ওনার প্রথম প্রকাশিত কবিতার বই সমুদ্রমন থেকে আমার একটি কবিতা বেশ পছন্দের, মনে হলো আজ এখানে সেটি বলা যাবে। আর আমি একদমই কবিতা বলতে অভ্যস্ত নই, সুতরাং কোনো ভুল ত্রুটি হলে নিজে বলে মাফ করে দেবেন। কবিতার নাম স্রষ্টার মতো। প্রতিদিন মৃত্যু, প্রতিদিন আমার মধ্যে আমির মৃত্যু হয়েছে বারবার। শোকের অবসরে আবার জন্ম নিয়েছি নবজাতক আমি। প্রদাহের মধ্যে কখনো হয়েছি লালন, কখনো আকাঙ্ক্ষার বিলাসী প্রাসাদে হয়েছি পালন। তবু মৃত্যু হয়েছে বারবার।
আমার স্বপ্ন স্বাদ, আমার আশার প্রত্যাশার, আমার সামাজিক সত্তার এই যে বারবার মৃত্যুর বিলাস, এই যে গতকালের চেনা আমির সঙ্গে আজকের আমির নেই মিল, এর কোনো অর্থ পাই না খুঁজে। অথবা হয়তো এটাই সত্য, আমার মৃত্যুই ভ্রূণের জন্ম দেয়, আর সেই জন্যই আমিও ঈশ্বরের মতোই মহান। উদীচী লাস্য সুখে রাত বয়ে গেছে নিরন্ন এক পেশে, উদীচী জুড়ে কাণ্ডিব উৎসব, তারা মেতেছিল আলস্যে জিম্ভ্রণে। এমনও হয়েছে সকাল আসেনি তাও, মাসের পরে মাস বয়ে গেছে জেনে, মহাজনী সে পাহাড়ের মতো স্থির। আর যা ছিল আমাদের ছুঁয়ে থাকা, পড়শি যারা সারা রাত ডেকে গেছে, আলাদিন সেজে সেও এলো অবশেষে। উৎসব শেষে আমরা অকিঞ্চন, সব হয়ে গেছে কুশীলব একে একে। এত সুখ কাঁধে দুরন্তহীন বাঁচা, জানি কখনো ছোঁয়া হয়নি তোমাকে। আশিস ব্যানার্জি উনি তো আজকে এসেছেন, উপস্থিত হয়েছিলেন, কথা বলবেন, এটা খুব বড় পাওয়া। তারপরে যেটা ঘটে, আমার পাশে শূন্য চেয়ার থাকলে না আমার নিজে ব্যক্তিগতভাবে খুব শীত করে এই ঠান্ডার দিনে। জীবিতদের এলাকা ঢুকে পড়েছে বাড়ির ভিতরে, বাড়ি গুটিসুটি মেরে ঠাঁই নিয়েছে ঘরে। জীবিতদের এলাকা ঢুকে পড়ে বাড়ির ভেতরে, বাড়ি গুটিসুটি মেরে ঠাঁই নেয় ঘরে। ঘর পরিণত হয় কামরাতে, কামরাও সংকুচিত হতে হতে কোঁচকানো শরীরে। কেউ কেউ গোপন ডেরায় ফেটে পড়ার প্রস্তুতি নেয়, অথবা টর্চার সেরে জীবিত ও মৃত। সংখ্যালঘু স্বাভাবিক মৃত্যু, সেনা ছাউনির সামনে দিয়ে সব যাত্রা নিষিদ্ধ। আর ক্যাম্প তো দখল নিয়েছে প্রায় প্রতিটি পাড়া, ফলে দাফন দুরস্ত। আকাশের দিকে পোঁত করে ক্ষেতের আলে কাদা গেলে অক্ষত শরীর। ন্যাচারাল ডেথের নগণ্য নিয়তি আর ছেলের ছিদ্রবহুল গতরের গৌরব স্মৃতি উকি দেয় কল্পনায়। নীরব সন্ত্রাসে নীল বহুকাল বন্ধ চোখ জোড়া খুলে যায়। আমি দেখেছি কর্নেলের ইস্পাতি মন মোবারক আলীর মনির ভিতরে। আমি দেখেছি সূর্যকে জমিয়ে নীল করে চোরের মা নির্বিকার চলে, কোনো হিমেল নক্ষত্রের মতো। এখনো উধাও হয়নি, উড়ান দেয়নি, মাটি কামড়েই পড়ে আছে। এই দেখাটাই সুখ। সুধীজনেরা বলেন, অনেক পায়ের চিহ্ন মেখেছে যে পথ, নিশ্চিত তোমায় নিয়ে যাবে লোকালয়। পথের শরীরে ফিরতি পায়ের ছাপ থাকে যেন, সে আর সতর্ক করে। মিথ্যে প্রচারের মঞ্চ নীলিমার নাভি চাটে, নেতাদের উদ্যত হাত খামচে ধরে পূর্ণিমার চাঁদ। আকাশের জমি সমাচ্ছন্ন শীতকার শোনো, এ পিচ্ছিল পথ গৌরব। খুনি মিসাইল অনুগত, ধর্ষক রকেট বোতামের বশ। লঞ্চিং লাজবাব, ওদের সরকারি গতিবিধি গৌরবের। বেতনভোগী বিজ্ঞানীদের মত। চন্দ্রাহত নীলি অচল স্টেনগান হাতে রকেট ধ্বংসের পরিকল্পনায় পা ঝাপটায়। পৃথিবীর কাদা মেঘে আব্বাস পাগলা প্রেতের মতো পাক খায়, ভিড়ের মাঝে হারিয়ে যায়। রফার রকম ফেরেও কাজ জোটে না। মিথ্যে বোঝাই ইয়েমোয়েভ স্যাটেলাইট ছুঁয়ে ঢুকে পড়ে ঘরে ঘরে। যন্ত্র চুঁয়ে মগজে চিৎকার করে, এ পথ গৌরবে। বড্ড নিচুতে বাঁচা বাতিল মানুষরা নীরব দেখে আসন্ন কাদায় কল্পনায় কিলবিল করে অবশেষে কতিপয় কেঁচোই বলে, এ পথ কবরে যাওয়ার। কারণ ওরাই ব্রেকড পড়ে। গণকবরের কাব্যিক বিষাদে অসার হওয়ার আগেই পাঁক থেকে উঠে এলো এক পোর খাওয়া পতঙ্গ, মেরে ফেলে। কবর দেওয়াটা ওদের কাজ না, আর গন্তব্য বলেও কিছু নেই। পথটি ক্রমিক হাড়ি কাঠ, কিন্তু অবসাদ ছেড়ে ফেলে রস ছড়াতে শুরু করে। পিচ্ছিল সংকোচন প্রসারণে এগিয়ে চলে, বার্তার তালিকাও বেড়ে চলে। পথ চেনায় পথ গেলা যত ধুলি, উদ্দিন পদধূলি অন্ধত্ব আনলে পথের দেবতারা বলে, পথিক তুমি পথ হারিয়েছ তাই তোমাকে আমার চাই। আতরের গন্ধ শুকে মিশে যাও আমার শরীরে,
আশ্চর্য এই গণ্ডি বাঁধা গোলক ধারা। প্রকৃত পথ এক বজ্ঞা একমাত্রিক নয়, বাঁক বহুল দ্বিমাত্রিকও নয়, চড়াই উত্তরায় ত্রিমাত্রাও নয় তার মুখ্য। চতুর্থ মাত্রা সময়কেও সে ধরে রাখে, মুহূর্তদের ছড়িয়ে দেয় না অসতর্ক ভাবে। এ পথে পথ আগলে পড়ে থাকে কাটা পা, নিষেধ অথবা পথ নির্দেশ। পা কেটে ফেলা হয়েছে অথবা পথপ্রদর্শক স্বেচ্ছায় ফেলে গেছে। অভিমত যার যার নিজের, পথটি কিন্তু ইউনিভার্সাল। ওদের সম্বন্ধে একটু কথা বলি যে তথাকথিত সবজি নিশ্চয়ই আমার কাছে বিক্রি করতে আসতে বহুদিন সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ। আমি ওর বাড়িতে যাই, ও আমার বাড়িতে আসে। এবারের পুজোতেও পুজোর সময় ওর বাবা দীর্ঘ 3 বছর প্রায় অসুস্থ, অ্যাক্সিডেন্টে পড়ে আছে। সেজন্য ও ওর বাড়ি থেকে নিয়ে এসছে চাল ভাজা, মুরগি, নাড়ু, ওদের গাই দোয়ানোর দুধ। এবং আমি ভীষণ ভালোবাসি সেটা মনে রেখে তালের আটির যে কোপড়া, সেই তাল কোপড়াটা কেটে এতগুলি আমার কাছে ষষ্ঠীর দিন এসে পৌঁছেছে। আমার মনে হয় আমাদের মধ্যে পারস্পরিক রিলেশন বোঝার জন্য এইটাও যথেষ্ট। যেটা অমল বলতে পারলো না, অমল হ্যাঁ মুদিখানার সঙ্গে আমার যোগাযোগ, তার অতিরিক্ত আমি কখন কোন ফলটা খেতে পারবো বা পারবো না বলে আনারসের কি করে খোসাটা ছাড়াতে যদি না পারি সেজন্য ওর মা করে করে পাঠায়। সরু চাকরিটা ওর বাড়ি থেকে আসে। আর নোটবন্দির যে কথাটা বলতে গেল, যেটা সম্পূর্ণ হয়নি, ওর ভাবারই কথাটা রাত্রি 8টায় ডিক্লেয়ার হয়েছে, সকাল 7টার সময় একটা ময়লা কাপড় জড়িয়ে 1-2 টাকা না 10,000 টাকা নিয়ে এসেছিল যে পিসি আপনার এই কখন পরিবর্তন করবে, এটা আপনি রাখুন, যখন আপনার টাকা পাবেন আমাকে দিয়ে দেবেন। আর এই প্রসঙ্গেই বলছি, পাশে বসে আছে শিখা এবং জগবন্ধু। ওরা ঘন্টা কাটিকের পরেও
ওরাও সেই একই তাগিদে লীলাদি কে করে দেবে বলে ওরা আবার 20,000 টাকার নোট এনে দিয়ে বললো, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা আছি, আমরা পরিবর্তন করে দেবো। কেউ সেই তাই আজও যে কথা বলতে গিয়ে শ্যামল থেমে গিয়েছিল, হ্যাঁ আমার পেনশনের দায়, আমার এমনকি লাইফ সার্টিফিকেট দায়ও আজকে 7-8 বছর ওর হাজব্যান্ড জগবন্ধুবাবু এবং শিখা তার সমস্ত দুর্যোগ। এই মুহূর্তে ওর বাড়িতে পারিবারিক করোনা চলছে, আমি কিন্তু নিয়মিত দিয়েছি, এমনকি আমার সার্টিফিকেট পেয়ে গেছে, লাইফ সার্টিফিকেটও এই দুর্যোগের মধ্যে ওরা করে দিয়েছে। এটাই যথেষ্ট সম্পর্কের জন্য। এরপর রাজু কিছু বলুন। আমার চলে যাওয়ার সময় হয়েছে, তো বেরিয়ে যাব আমি, তো সেই জন্য আমি আগাম ক্ষমা চেয়ে দিচ্ছি। আজকের এই বর্ধমান শহরের যে বৌদ্ধিক সমাজের একটি বড় অংশ আজ এখানে সমবেত হয়েছে, তাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি এবং যে ব্যক্তির চৌম্বকীয় আকর্ষণে আমরা উপস্থিত হয়েছি তাকে আমার প্রণাম জানাই। নীলাদি, নীলাদির নামটির সঙ্গে আমি অনেক ছোট থেকেই পরিচিত। আমার কাকা তুষারকান্তি চৌধুরী নীলাদির সহকর্মী ছিলেন বেগুল স্কুলে। সেই সময় থেকে নীলাদির নামটার সঙ্গে আমি পরিচিত। তারপরে পরবর্তীকালে তো বর্ধমান বইমেলা, আমার মেজদা বর্ধমান অনেকেই জানেন যে আমার মেজদা সমীরণ চৌধুরী বর্ধমান বইমেলার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার সূত্রে নীলাদির সংস্পর্শে আমি আসি এবং নীলাদির সঙ্গে ধীরে ধীরে আরো বেশি পরিচয় হয়। তবে বর্ধমান শহরে নীলাদি কত বড় কবি, নীলাদি কত বড় সংস্কৃতি কর্মী, সেগুলো জানবার অনেক আগেতেই আমি নীলাদির নামটা অন্যভাবে জেনেছিলাম। প্রায় বছর 35 আগে আমি কলকাতার, আপনারা যারা একটু বয়স্ক মানুষ তারা জানবেন, এক সময় নিয়মিত পরিবর্তন পত্রিকা বেরোতো, খেলার আসর পত্রিকা বেরোতো, সুকন্যা বা শিলাদিত্য, এইসব পত্রিকা যে হাউস থেকে বেরোতো, সেই হাউসে আমি কিছুদিন সাংবাদিক হিসেবে কর্মরত ছিলাম। তো সেখানে যিনি সাহিত্য সংস্কৃতির পাতা দেখতেন, ওই পেজের এডিটর ছিলেন সাহিত্য সমালোচক মুকুল গুহ, হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন যে তুমি বর্ধমানে থাকো? আমরা হ্যাঁ। তুমি নীলা করকে চেনো? আর হ্যাঁ, নীলা করের নামটা জানি, আমার সঙ্গে অল্প একটু পরিচয় আছে, ও বড় ভালো কবিতা লেখে নীলা কর, তুমি পড়েছো নীলা কর? না, আমি তো সেভাবে পড়িনি। সেই মুকুল গুহর মুখ থেকে আমি নীলা করের নাম শুনলাম এইভাবে। তো পরবর্তীকালে নীলাদি কে দেখেছি যে খুব সাধারণভাবে তিনি মানুষের সঙ্গে মেশেন। মানে আমরা বইমেলার কয়েকজন একবারে অপটু অদক্ষ কয়েকজন আমরা ঠিক করলাম যে আমরা শ্রুতি নাটক করব। তো নীলাদিকে বললাম যে আমাদের একটু দেখিয়ে দেবেন। নীলাদি নিয়মিত আমাদের গিয়ে দেখিয়ে দিতেন যে শ্রুতি নাটকটা কিভাবে করতে হবে। সেখানে আমিও একটা করেছিলাম, বা আমাদের আরো 2-3 জন ছিল তারা করেছিলাম, নীলাদি সেটা দেখিয়ে দিয়েছিলাম। এমনকি আমার দাদা যখন মারা গেলেন, আমাদের খুব ঘরোয়া বাড়িতে একটা শোক সভার মতো করা হচ্ছে, সেখানেও আমরা নীলাদিকে বলেছি, নীলাদি একটু আমাদের এই অনুষ্ঠানটা একটু পরিচালনা করে দেবেন, আপনি উপস্থিত থাকবেন। নীলাদি কিন্তু সেখানে হাজির হয়েছে, কারণ নীলাদি আমাদের একটা নিজের ভাই এই হিসেবেই দেখেছেন আর কি চিরকাল। এরকমই একটা সম্পর্ক নীলাদির সঙ্গে। তো নীলাদির সাহিত্য প্রতিভা সেটা মাপার জন্যে আমি অধিকারীও নই, আমি সে বিষয়ে যাব না। আমি নীলাদির সঙ্গে আমার প্রথম নীলাদির নামটা জানা এবং পরিচয়, তারপর তো আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে, এগুলো সব ধীরে ধীরে গড়ে উঠেছে। এইটুকু স্মৃতিচারণ, এইটুকু মানে পুরোনো দিনের কথা আমরা ইয়ে করলাম স্মরণ। এখন আমরা জানি যে সাহিত্যের সব ধারাই হয়তো মনের সম্পাদনা, এমনকি বক্তব্য মনের সম্পাদনা। কারণ অনর্গল পত্রিকা আমাকে প্রথমেই বলে দিয়েছে অনর্গল কথা তুমি বলবে না।
কারণ তোমাকে একটি অভিমুখ বেঁধে দেওয়া হচ্ছে তোমার বক্তব্যে। সেই অনুযায়ী তোমার লিটল ম্যাগাজিন সংক্রান্ত যত কথা তাকে মনে মনে সম্পাদন করো, একটা অভিমুখ বাঁধো, দিয়ে কথা বলো, কারণ তোমার সময় খুব অল্প। কিন্তু ঘটনাচক্রে আমার আজকে বক্তব্যের অভিমুখটা নিজেই একটা অভিমুখ। খুলে বললে সুকান্তদা বলেই গেল যে নবম সংখ্যা অনর্গলের 1426 সেখান থেকে একটি নতুন বিভাগ সংযোজন হয়েছে, তার নাম হচ্ছে অভিমুখ। তার বিশেষ কথাটি হচ্ছে সংকলন নয়, সম্পাদনা। এখন অর্থাৎ একটা অভিমুখ বেঁধে সম্পাদনা করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। নিছক কতগুলো লেখা বা নামি দামি কয়েকজন লেখকের লেখাকে জোগাড় করে সংকলিত করে দেওয়া একটা লিটল ম্যাগাজিনের বৈশিষ্ট্য নয়, বরং যথার্থ সম্পাদনা, সংযোজন এবং বিয়োজনের মধ্যে দিয়ে একটা পত্রিকাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এইরকম একটা চিন্তা ভাবনা নিয়েই অনর্গল তাদের নবম সংখ্যায় এই বিভাগটি শুরু করে। এখন অভিমুখ চিনব কেমন করে? আমার অভিমুখ আমাকে বুঝতে গেলে আমাকে এই লিটল ম্যাগাজিন নামক জগৎটার সাথে সম্পৃক্ত হতে হবে, জানতে হবে তার ইতিহাস। আমিও উদ্যোক্তা প্রচন্ড টেনশনে আছে, কারণ হলো পিসি আমরা কত খুশি তুমি এখনো আছো বেঁচে, অনুষ্ঠান যাই গেছে, এইটা নিয়ে শুরু হবে। আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাথে, সে কি অমনি হবে? আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন, সে কি অমনি হবে? আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাথে, সে কি অমনি হবে? কে আমারে ভরসা করে আনতে আপন বসে, সে কি অমনি হবে? আপনাকে সে করুক না বশ মজু প্রেমের রসে, সে কি অমনি হবে? আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন, সে কি অমনি হবে? আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে? আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার বাঁধন, সে কি অমনি হবে? আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন, সে কি অমনি হবে? আমাকে যে দুঃখ দিয়ে আনবে আপন বসে, সে কি অমনি হবে? তার আগে তার পাষাণ দিয়া বলবে করুণ রসে, সে কি অমনি হবে? আমাকে যে বাঁধতে ধরে এই হবে যার বাঁধন, সে কি অমনি হবে? বদলে দিল, খুব একটা আনুষ্ঠানিক অবস্থা থেকে ঘুরিয়ে একেবারেই পারিবারিক এবং আন্তরিক একটা অবস্থায় আমাদের ফিরিয়ে দিল। তবু বলছি যে আমার মাস্টারমশাই ছিলেন অধীশ চন্দ্র সাহা বিবেকানন্দ কলেজে। তিনি 81-82 সালে আমাকে বলেন যে আমার এক ছাত্রী উত্তরবঙ্গ থেকে এসছে, উৎপল, তিনি আমাকে খুব স্নেহ করেন আজও পর্যন্ত। বলে যে উৎপল, তুমি নীলার সঙ্গে দেখা করো। ও কোমল দুর্বা নামের একটি কাগজ বার করে, তা নীলা দিয়ে মানে বাড়ি খুঁজে খুঁজে বাড়ির সামনে থেকে এই চলে যাওয়া, এইগুলো ছিল তখন ছোটবেলায়, এরকম ছিলাম। কবিতাটির নাম অব্যক্ত।
এসব কথার নিচে জমে আছে জল। জল বলা ভুল হবে, ধরে নাও মেঘ। জমে আছে মেঘ জল আমার উঠোনে, মাটির দাওয়ার কাছে শূন্য দেওয়ালে। কতকাল পার হয়ে আজ এইখানে মেঘলা নকশা আঁকা দরজাটি খোলা। এসো রাত, এসো দিন, একা একা এসো, এখানে নিজের সঙ্গে একার আলাপ। এখানে আমার সঙ্গে আমারই পুরনো শবদেহ। এসব কিছুর নিচে জমে আছে জল, এসব কিছুর পরে স্তব্ধ নিশাচর, একার কাঠামো গড়ে মাটি আর ঘর। নমস্কার। এটুকুই বলতে পারি, নিরাকার আমার, কিন্তু আমার বললে যে কাজটুকু করতে হয় সেখানে প্রচুর ফাঁকি থেকে গেছে, আমার প্রচুর ফাঁকি থেকে গেছে। আসলে বিলাতি সম্পর্কে বলা খুব কঠিন। ধরুন না, কত রকম রচনা লিখেছি আমরা, গরু, কুকুর, একটি গৃহপালিত প্রাণীর কথা, একটি বর্ষণমুখর সন্ধ্যা, প্রিয় কবি, বিজ্ঞান, আশীর্বাদ না অভিশাপ। কখনো তো রচনা লিখতে বলা হয়নি তোমার মা সম্পর্কে একটি রচনা লেখো। আসলে মা এমনই একটা বিষয়, রচনা লেখা যায় না। মাকে নিয়ে বোধ হয় ঠিক একই রকম, অন্তত মাইক্রোফোনের সামনে কিছু কথা বলা যায় না। মেয়ে বারবারই সাবধান করে দিচ্ছিল, বাবা পিসি সম্পর্কে কিন্তু বেশি কিছু বলবে না। কেন, আমি কি কম জানি পিসি সম্পর্কে? বেশি জানো বলেই তো ভয়। তুমি কিন্তু কেটে ফেলবে লাস্ট অব্দি পিসি সম্পর্কে বলতে বলতে। সবার সঙ্গে তোমার বয়স হচ্ছে, কান্নাকাটি তো করা উচিত নয়। একটা ভালো ওরা কাজ করেছে, সত্যিই তাই। আমার আবেগের জায়গাটা এরকমই, সেজন্য আমি খুব গভীর কিছু বলবো না, কিছু কিছু উড়ো কথা বলি, যে কথাগুলো বলার জরুরি, আপনাদের জেনে রাখাও দরকার। নীলাদি সম্পর্কে, নীলাদি আমার সম্পর্কে কিছু বলতে গেলে আমার কথা বারবার উঠে আসে। শ্যামল নীলাদি যেন অনেক করেছে তা নয়, কথাটা একদম ভুল। নীলাদি আমার সম্পর্কে কি করেছে আপনারা ভাবতে পারবেন না। এই যে আজকে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমার তো 15 সালে মরে যাওয়ার কথা ছিল। 2015 সালে আমার মরে যাওয়ার কথা ছিল। আমাকে রাতারাতি আমার বন্ধুরা, ডক্টর গৌতম সাহা, সবাই মিলে সঞ্জয়টাকে তখন কলকাতা থেকে আনা হলো, যে নার্সিংহোমে ছিলাম। আর নীলাদি ওই অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে এক কাপড়ে, ওই পরনের কাপড়ে চলে গেছে আমাকে নার্সিংহোমে দেখতে। শ্যামলের কি হয়েছে, বুকে ব্যথা। আর এই কথাটা বলেছে ডক্টর গৌতম সাহা, যে নীলাদি শ্যামলার অবস্থা খুবই খারাপ, আমরা যা করবার করে দিয়ে এসেছি, আপনি একবার লোকনাথ বাবাকে ডাকুন। লোকনাথ বাবা তো আপনার অনেক কথা শোনেন, আমাদের আর কিছু বিজ্ঞানের বাইরে কিছু করার নেই, এবার যদি উনি বাঁচাতে পারেন। এটা ডাক্তারবাবু বলেছিলেন। সেই শুনে নীলাদি তো লোকনাথ বাবাকে ডাকার কথা, তখন তো ঘরে নেই। নীলাদি একদম একটা টোটোকে ধরে, প্রদীপের টোটো বোধহয় পায়নি, চলে গেছে নার্সিংহোমে। গিয়ে সে মাথায় হাত রেখেছে, দেখেছে। তারপরে যেটা হলো, আমাকে তো রাতে নিয়ে চলে যাওয়া হলো। আমার তো সেভাবে টাকা পয়সা নেই। সঞ্চয়টা 500 টাকা নিয়ে অ্যাপেলোর মতো জায়গায় চলে যাচ্ছে। ওর একটা হোটেল, ওর দিদির বোনের বাড়িতে যেত সল্টলেকের পেরিয়ে ওই কসবা অঞ্চলে, ওইখানে অ্যাপেলো পড়তো। অ্যাপেলো তো দেখতো একটা হোর্ডিং আছে, রাতের বুকের ব্যথা, চিন্তা নেই, আমরা আছি। ও সে আর ওই হোর্ডিংটার কথা মনে রেখে ওইটাই ওর গন্তব্যস্থান। পুরো অ্যাম্বুলেন্সকে বলছে অ্যাপেলোতে নিয়ে চলুন। আমার সল্টলেকের দাদা বলছে না, রাতে এনো না, কোনো দরকার নেই। অশোক মজুমদার জানাচ্ছেন, ডক্টর অশোক মজুমদার বলছে শ্যামলের তেমন কিছু হয়নি, মুখ চোখ খারাপ লাগছে, যেটুকু হয়েছে আমরা সব আছি তো, অনাময়ে ভালো হয়ে যাবে। সঞ্জয়টা কিছুতেই শুনবে না, সে নিয়ে চলে যাবে। সঞ্জয়টা তাই নিয়েও গেল রাত অব্দি, কিন্তু টাকা কোথায় পাবে? ওর কাছে তো 500 টাকা দিয়ে হয় চিকিৎসা। এদিকে মানবের মতো বন্ধুরা, মানব সব নামও পড়ছে না, আমি বিপদ হয়ে পড়েছি তো। মানব, দেবেশ ঠাকুর, সবাই মিলে, এই আমার বন্ধুর সাথে, সত্যকমল সরকার,
অরবিন্দ সরকার সবাই ভালোবেসে কিছু কিছু টাকা তুলছে। শ্যামলার তো টাকা দরকার। নীলাদির কানে এই খবরটা গেছে, সাথে সাথে শ্যামলের জন্য চাঁদা তোলা হচ্ছে। নীলাদির সাথে সাথে ওই বন্ধুদের ডেকে বললেন কি জানো, শ্যামলের নামে যেন কোনো টাকা না তোলা হয়, কোনো টাকা যেন চাঁদা যেন না তোলা হয়। শ্যামলের অন্যরকম আত্মমর্যাদা, শ্যামল কারোর কাছে হাত পাতে না। এই নাও 50,000 টাকা আমি আপাতত দিলাম। আমার স্বামীর হাতে দিয়ে বলে এটা তুই কলকাতা নিয়ে চলে যা। এই হচ্ছে নীলাদি। তার হাতেই টাকা নেই, সে কোথা থেকে 50,000 টাকা ওই বিসি রোড যেমন মানে যথেষ্ট জ্যাম ভিড়ের মধ্যে ঘোরাতে ঘোরাতে এটিএমে গেছে, টাকা তুলেছে, দিয়ে পাঠিয়েছে। তা নীলাদি আমার জন্য করেছে, আমি নীলাদির জন্য করিনি। আরেকটা কথা, যখন ভেলোর থেকে ফিরছি নীলাদিকে নিয়ে, নীলাদির বড় অপারেশন হয়েছে, সেটা হচ্ছে ভেলোরে নয়, অ্যাপেলো থেকে। আমি মাঝরাতে ট্রেনে অসুস্থ হয়ে পড়ি, প্রচন্ড রক্ত আমসা, প্রচন্ড সাংঘাতিক, ক্রমশ যেতে পায়খানা যেতে 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 সেন্সলেস মতো হয়ে যাচ্ছি, আর কথা বলতে পারছি না। নীলাদি ওই অপারেশনের পায়ে আমার মাথাটা শুইয়ে দিয়ে সারা রাত মাথায় হাত বোলালো, জলপটি দেওয়া, চুলে হাত বুলিয়ে যাচ্ছেন, সারা রাত করতে 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 এক সময় 9:10 নাগাদ হাওড়ায় গাড়ি ঢুকলো। তখন আমি আর উঠতে পারছি না, চোখ বন্ধ হয়ে গেছে। নীলাদি করলেন একটা পলিথিন বিছিয়ে দিলেন প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মে আমি গিয়ে শুয়ে পড়লাম। আমার তখন দাঁড়াবার অবস্থা নেই। আর সেই সময় কোল্ডফিল্ড এক্সপ্রেস আর ময়ূরাক্ষী সবই প্রায় কাছাকাছি সময় ঢুকছে। নীলাদি প্রত্যেকটা প্যাসেঞ্জারের মুখের কাছে যাচ্ছে আর তাকাচ্ছে, হাত জড়ো করছে। মানব আমাকে প্রথম থেকেই এসে বলেছে যে এই চরম নাটকটি করেছিস, কিন্তু এটা হওয়ার কথা। ধন্যে মেয়ে ধন্যে আমাদের কি পুণ্যি, এই মেয়েকে মান দিয়েছে কত জ্ঞানী গুণী। ধন্যে মেয়ে ধন্যে আমাদের কি পুণ্যি, হাসির কোঠায় হাসতে শেখায় এমন তো দেখেননি। একদম কোনো জল নামাবি না। হ্যাঁ, এবারে আমরা পিসির কাছে সবার মুখের দিকে চোখ ফেলছি। একটা কথা খুব সংক্ষেপে বলবো যে কাব্যের মতো শোনাবে যে যেমন করে ঋতু পরিবর্তনের সবকটা দিক আছে, ঝড় আছে, বৃষ্টি আছে, রোদ আছে, বালি আছে, সব রকম কাদা আছে। নর্থ বেঙ্গল থেকে একদিন পড়তে এসেছিলাম এবং আস্তে আস্তে মনে হয়েছিল যে শুধু এক মুঠো বালি আত্মীয় থেকে নিয়ে এসছি, আবার ফিরে গিয়ে আত্মীয়কে শোধ করবো। হয়নি। দামোদর, বাঁকা সবাই আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছিল তাদের বালি দিয়ে। আর বর্ধমান স্টেশন দিয়ে জানতাম সীতাভোগ বিন্দানা খেতে পারে গাড়ি দাঁড়াতে। সারা জীবনের যে আমার সবটুকু সৌন্দর্য, সবটুকু কষ্ট, সবটুকু নোনাচল বর্ধমানে যাবে আমিও সেদিন জানতাম না। একটু ইমোশনাল হয়ে পড়ছি, ক্ষমা করুন। আমি হিসেব করে দেখলাম 57 বছর আমি বর্ধমানে এসেছি। এই বর্ধমান আজকে অনর্গল ভাবে আমি জ্বালিয়েছি 1.5 বছর ধরে প্রায়। কিন্তু শুধু কি চলেছি না, ওরা আমাকে আরো পূর্ণতা দিয়েছে, আমাকে মাতৃত্ব দিয়েছে, আমাকে জীবন দিয়েছে, আরেকটা চোখ দিয়ে আরেকটা জীবনকে চিনতে শিখিয়েছে। তেমনি বর্তমান, সারা বর্তমান সেই 64 সাল থেকে আজকে 2021 নানা ভাবে নিরাপরের পাশে থেকেছে। হ্যাঁ, আমার মনে হয়েছে আমার উপলব্ধিতে আমার জীবনে যে যে ঝড়গুলো রয়েছে, যে শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, এগুলো খুব জরুরি ছিল।
শক্ত মাটির দরকার ছিল, ঝড়ঝঞ্ঝার দরকার ছিল মানুষ হয়ে ওঠার জন্য। কতটুকু মানুষ হতে পেরেছি জানি না। আমার মনে হয়েছে যে বর্তমান আমাকে একটা পূর্ণতার পথ দেখিয়েছে, এবং তার জন্য জরুরি ছিল এই হুজুরগুলো, রোগগুলো, অসম্মানগুলো, দারিদ্রগুলো। আজকে এই সম্মান শুধু ওরা দিয়েছে না, বর্তমানে প্রচুর মানুষ নানান ভাবে আমাকে সম্মানিত করেছিল। আমার কতটুকু গুণ আছে জানি না, কিন্তু আমাকে তাকে উৎসাহিত করেছে সেই গুণগুলোকে পরিচালনা করবার জন্য নানান ভাবে রসদ জুগিয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় অনর্গলের যে জ্বালাতন, সেই জ্বালাতনের শেষটুক করলো ওরা এই নিমন্ত্রণ পত্রে একটা বট গাছের ছবি দিয়ে। আমি ভেবেছিলাম যে একটা ট্রেনও আমি করতে পারবো। আমি তো জানি না কোথা থেকে, নর্থ বেঙ্গল থেকে কি আমি একটা তাদের বটের বৃক্ষের বীজ এনেছিলাম, যে কখন আমি বট গাছ হয়ে গেছি। আমার গাছে আজকে কত মানুষ বসেছে, বিশ্রাম করছে, কত পাখি আছে। একটা জীবনের এই পাওয়া কম। তোমরা নাকি আমার ঝুড়িতে সবাই আমার জন্য মানসিক করবে, আমি তো মানসিক পূরণ করে গেছি। আমার আজ যদি এই মুহূর্তে মৃত্যু হয়, আমি জানবো আমার শ্রেষ্ঠ মৃত্যু। আমার কোনো অভাব নেই, আমার কোনো দারিদ্র নেই, আমার কোনো বঞ্চনা নেই। আমি এটা পূর্ণতা নিয়ে চোখ বুঝতে পারবো। ধন্যবাদ। আরেকজনের নাম বলতে হবে যে যখন এই সংখ্যার খরচ দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আমরা কি করে উঠবো বুঝতে পারছি না, তখন আমেরিকা থেকে হাত বাড়িয়ে দিল অনিমেষ চন্দ্র, আমার ছোটবেলার বন্ধু। আসলে এই কথাগুলো না বললে অনুষ্ঠান সম্পূর্ণ করা যায় না। আর আমাদের অনেক সিনিয়র মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং শুরু থেকে রয়েছেন এই ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে। কুমুদদা বসে আছেন, আমি দেখতে পাচ্ছি, জমরদা আছেন, অরবিন্দদা আছেন, কৃষ্ণাদি বসে আছেন, সকলকে ধন্যবাদ। আর সৌমিত্রদা, ওরা বালুরঘাট থেকে এসেছেন, সেজন্যও মানে আমরা কৃতজ্ঞ আজকে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হতে পারলো বলে। আমি ঝুমাকে ডেকে নেব সমাপ্তি সঙ্গীত শোনানোর জন্য।